আমাদের থেকে লুকিয়ে তোরা এসব কিছু করছিলিস? আমি তাই ভাবছিলাম যে স্বপ্না এত বেশি খাবার খাওয়া শুরু করেছে কবে থেকে, আর পড়াশোনাও সময় মতো শেষ করে ফেলছিল যাতে সে দ্রুত গিয়ে ঘুমাতে পারে। আমরা তোমাকে নিয়ে অনেক গর্বিত স্বপ্না। এবার তোমার ভালো সাঁতারের জন্য যা যা প্রয়োজন আমরা তোমাকে সবকিছুতে সাহায্য করব। আর তুমি সাঁতারের সাথে সাথে নিজের পড়াশোনার দিকেও ভালো করে গুরুত্ব দাও। হ্যাঁ বাবা, অবশ্যই। আর কালকের সংবাদপত্রে আমার ছবিও দেখে নিও। মা, এখন তোমার সাঁতারের পোশাক নিয়ে আর কোনো সমস্যা নেই তো? সমস্যা? আরে তুই তো বলেছিলিস যেমন দেশ তেমন পোশাক। সুইমিং এর পোশাক না পরলে আমার মেয়ে কিভাবে ভালো সাঁতার কাটবে? এভাবেই তারা সকলে একসঙ্গে বসে গল্প করতে থাকে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারা নিজের নিজের রুমে চলে যায়। সূর্য, তুমি জানো স্বপ্নার সাঁতার প্রতিযোগিতায় জয়লাভ করার পর থেকে আমাদের এলাকার অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে সাঁতারের কোচিং দিচ্ছে। ওয়াও, এটা তো খুব ভালো কথা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত বাবা মায়েরা এই কথা বুঝতে পেরেছে, তাই না? হ্যাঁ, বুঝতে তো হবেই, কারণ পৃথিবী এত এগিয়ে গেছে আর কিছু লোক এখনো সেই পুরানো জিনিসকে যুক্তি ছাড়াই মেনে চলেছে। দুজনে বসে গল্প করছিল, এমন সময় কবিতা সেখানে আসে। কে কি মানছে? না মা, সেরকম কিছু নয়, আমরা তো এমনিই কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের ছুটি শেষ হতে আর মাত্র 15 দিন বাকি আছে। তোমরা দুজনে ভালো কোনো জায়গা থেকে ঘুরে এসো। এত গরমে বাইরে বেরোতেই মন চাইছে না, তাই আমি আমার এক বিদেশি বন্ধুকে বাড়িতে ডেকে নিয়েছি। সে তার শাশুড়ির সঙ্গে এখানে আসবে। বিদেশি বন্ধু? তারা কখন আসছে? কাল সকালেই তারা ইউএস থেকে চলে আসবে। তাদের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্যই দেশে আসছে। আমি তাদেরকে ডাইরেক্ট এখানেই ডেকে নিয়েছি। কোনো সমস্যা নেই তো মা? আরে সমস্যা থাকতে যাবে কেন? আমাদের তো এতগুলো ঘর খালি পড়ে রয়েছে, তারা এখানে আরামে থাকতে পারবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে একটি ট্যাক্সি এসে সোনালীদের বাড়ির সামনে দাঁড়ায়। সেই ট্যাক্সি থেকে ডায়না এবং তার শাশুড়ি বেরিয়ে আসে। ম্যাডাম, আপনাদের 1000 টাকা ভাড়া হয়েছে। এয়ারপোর্ট থেকে সামান্য কিছুটা আসতে 1000 টাকা ভাড়া? 200 টাকার 1 টাকাও বেশি আমি দিতে পারবো না। হ্যাঁ, মম একদম ঠিকই বলছে। আমরা যদি এত টাকা ভাড়া দিয়ে দিই তাহলে এখানে ঘুরবো কিভাবে? ম্যাডাম, আপনি একজন বিদেশিকে নিয়ে ঘুরতে এসেছেন আর টাকা নেই। আপনার কাছে তো ডলার থাকবে। ও হ্যালো, আমি বিদেশি নয়, আমি ভারতীয়। ওহ সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। এই তোমাদের মতো কিছু মানুষের কারণেই আমাদের দেশে টুরিস্টরা আসতে চায় না। এবার নাও, এই 200 টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাও, না হলে কিন্তু পুলিশ ডাকবো। এরপর ড্রাইভার ভয় পেয়ে 200 টাকা নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আরে বাহ শাশুড়ি মা, আমি যতটা ভাবতাম তুমি তো তার থেকে অনেক বেশি স্মার্ট। কার শাশুড়ি দেখতে হবে তো। এরপর তারা সোনালীদের বাড়ির ভেতরে যায় এবং সকলে একসঙ্গে হলরুমে বসে গল্প করতে শুরু করে। ও মাই গড সোনালী, কত বছর পর আমরা দেখা করলাম। ইয়েস, পুরো 3 বছর। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা আবার দেখা করলাম। উফ, এত গরম, গলা একেবারে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে বলতে একেবারে ভুলে গেছিলাম। এখনই জল নিয়ে আসছি। বলছি দিদি, জলের জায়গায় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। এই গরমে কোল্ড ড্রিঙ্কস খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। আর হ্যাঁ, সঙ্গে স্ন্যাক্স নিয়ে আসবেন। সকালে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, ভালো করে ব্রেকফাস্টটাও করতে পারিনি। আচ্ছা মা, চলো আমিও তোমার সাথে যাচ্ছি, তোমার একটু হেল্প করে দেব। এরপর সোনালী এবং তার মা রান্নাঘরে এসে তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করতে থাকে। ডায়নার শাশুড়ি তো অনেক ডেঞ্জারাস মহিলা। অন্যের বাড়িতে এসে কেউ এভাবে অর্ডার দিতে পারে? হ্যাঁ মা, আমারও খুব অদ্ভুত লাগছে। যাই হোক, 10 দিনের ব্যাপার, তুমি একটু ম্যানেজ করে নিও। 10 দিন কম নয় সোনালী, আমার তো ভেবেই মাথা কাজ করছে না। তারা কথা বলছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। আচ্ছা সোনালী, তুই জল খাবার নিয়ে যা, আমি দরজা খুলে দেখি কে এসেছে। এরপর কবিতা গিয়ে দরজা খুলে দেখে তার বোন বিনা এসেছে। আরে বিনা, তুই এখানে?
হঠাৎ করে কোনো খবর না দিয়েই চলে এলি যে? হ্যাঁ, হঠাৎ করেই আসতে হলো, কারণ সোনালি বিদেশ থেকে এসে 1 মাস হয়ে গেছে। সে একবারও আমাদের সঙ্গে দেখা করতে যায়নি, তাই ভাবলাম আমিই চলে যাই। এটা তুই খুব ভালো কাজ করেছিস। আয় আয়, বাড়ির ভেতরে আয়। আরে বাহ, আমার জন্য এত জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরে না না, আপনার ভুল হচ্ছে। আসলে আমরা বিদেশ থেকে এসেছি, তাই আমাদের জন্য এত কিছুর আয়োজন হয়েছে। তবে এতে আমার কোনো সমস্যা নেই, সবাই মিলেমিশে ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে। কিন্তু আমার সাথে মিলে ভাগ করে খেতে গেলে ঝগড়া হয়ে যায়। আরে বিনা, তুই বস, আমি তোকে আরেকটা নতুন প্লেট এনে দিচ্ছি। এরপর কবিতা একটি প্লেটে নতুন করে চা এবং জলখাবারের ব্যবস্থা করে নিয়ে এসে বিনাকে খেতে দেয়। আরে কবিতা, আমি যাকে দেখতে এখানে এত দূরে এসেছি তার মনে তো আমাকে দেখে কোনো খুশিই নেই। আরে না না মাসি, আমি খুব খুশি। তোমাকে দেখে আমি দুঃখী হতে যাব কেন? আসলে আমার যা মনে হয় মুখের উপরেই বলে ফেলি, এজন্যই তো লোকেরা আমাকে একেবারে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, আমিও মানুষের মুখের উপরেই বলে ফেলি। এই যেমন দেখুন না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানে দেখা করতে আসেননি, বরং কথা শোনাতে এসেছেন। এসব আপনি কি বলছেন? আমি মোটেও কথা শোনাতে আসিনি। তাছাড়া আজকালকার ছেলে মেয়েদের কথা আর কি বলি বলুন তো? মেয়েদের বিয়ে করে বিদেশে পাঠানোর পর তাদের আচরণটাই বদলে যাচ্ছে। বড়দের সম্মান করা তো দূরের কথা, তারা নিজেদের ঘর সংসারের কথাও ভাবে না। এসব কথা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস বিনা? সোনালির বিয়ে হয়ে 3 বছর হয়ে গেল, এখনো সে কোনো সুখবর শোনাচ্ছে না। মনে হচ্ছে কোনো সমস্যা চলছে। আরে না না, তোর কোনো ভুল হচ্ছে। সোনালি এখনো বেবি প্ল্যানিং শুরু করেনি। থাক, আমাকে আর বোঝাতে হবে না। বিয়ের পর থেকেই নিশ্চয়ই মেডিসিন খাওয়া শুরু করেছিল, তাই এখন বাচ্চা হচ্ছে না। আরে না না বিনা, এমন কোনো কথা নেই। সূর্য আর সোনালি এখন নিজেদের ক্যারিয়ারে ফোকাস করছে। এই সমস্ত অজুহাত পাড়া প্রতিবেশীদেরকে শোনানোর জন্যই ঠিক আছে, কিন্তু আমি তো নিজের মানুষ, আমাকে তো সত্যিটা বলতেই পারিস। আরে না না বিনা, তুই যা ভাবছিস সেরকম কিছুই নয়। আমি ঠিকই ভাবছি, নিশ্চয়ই সোনালির প্রবলেম চলছে। এখন থেকেই ভালো করে লক্ষ্য দে। এভাবে যদি আরো 3-4 বছর কেটে যায় তাহলে আর বাচ্চার মুখই দেখতে পারবে না তারা। তুমি এরকম করে কেন বলছো আন্টি? আজকালকার জেনারেশনে সকলে বিয়ের 5-6 বছর পরেই বাচ্চা নিচ্ছে, আর আমাদের সোনালির তো মাত্র 3 বছর হয়েছে বিয়ের। জানো বৌমা, মনে হচ্ছে সোনালির মাছির চা শেষ হয়ে গেছে। হ্যাঁ, চা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি বলতে কি চাইছেন? আমি বলতে চাইছি, কেউ যদি কারোর বাড়িতে অতিথি হিসেবে আসে তাহলে তাদের বাড়িতে বসে উল্টোপাল্টা কথা বলা উচিত নয়, যাকে ইংরেজিতে বলে স্টুপিডিটি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আর যাই হোক, আমি এতটাও খারাপ নয় যে এই কথাটাও মুখের উপরেই বলবো। বাকি যারা স্মার্ট তারা তো বুঝেই যাবে, যেমন আপনি ঠিক বুঝতে পেরেছেন। আরে কবিতা দিদি, এটা কে যে আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে? না না বিনা, তুই রাগ করিস না, আমি তো তোকে কিছু বলছি না। তুই চল, তুই আমার রুমে চল, আমরা একসঙ্গে বসে গল্প করব। আমি আর 1 মিনিটও এখানে দাঁড়াবো না। এখানে এসে ভালোই হলো, তোমাদের আসল চেহারা দেখতে পেয়ে গেলাম। এখানে আসার জন্য আপনার অনেক ধন্যবাদ। এবার আপনি যেতে পারেন। এরপর বিনা প্রচন্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর কবিতা ডাইনার শাশুড়িকে বলে, দেখুন আরতি দিদি, আপনি আমাদের অতিথি, আপনার এরকম ব্যবহার মানায় না। বিনা আমাদের পরিবারের সদস্য, সে এরকম 2-1টা কথা বলে ফেলে। আপনার তাকে এভাবে অপমান করা উচিত হয়নি। কবিতা দিদি, সবসময় একটা কথা ভালো করে মনে রাখবেন, এরকম আত্মীয় থাকার থেকে না থাকাই বেশি ভালো। আপনি তো বিনা দিদির রাগ দেখলেন, কিন্তু আপনার মেয়ে লজ্জায় যে মাথা নিচু করে বসে রয়েছে, আপনি তার মনের কষ্ট দেখতে পাচ্ছেন না। আপনি কি বোঝাতে চাইছেন আমাকে? আমি বলতে চাইছি, আপনার মধ্যে কিছু লোক আছে যারা আত্মীয় প্রতিবেশীর কথা শুনে তাদের আরো উৎসাহিত করে। যদি আপনি এই বিনাকে সমস্ত কথা বলাতে প্রথমেই আটকাতেন, তাহলে আজ সে সোনালীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সাহস পেত না। আপনার মেয়ের বাচ্চা কখন হবে এই নিয়ে সে কেন ভালো মন্দ বলবে, আর আপনিও চুপচাপ শুনে যাচ্ছেন। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। আপন লোকেরা সেই হয়
যারা দুঃখের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। আর এই বিনার মতো লোকেরা বাড়িতে আসে শুধু আগুনে ঘি দেওয়ার জন্যই। কবিতা এই বলে সোনালির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সোনালি মা, তুই কষ্ট পাস না, এবার থেকে আমি সব সময় তোর সাপোর্ট করব। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আন্টি, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার যাও, তোমরা দুই বান্ধবী এতদিন পর দেখা করেছো, যাও তোমরা গিয়ে জমিয়ে গল্প করো। দিদি, আপনি এক কাজ করুন, এতদিন পর গ্রামে ফিরেছেন, আমাদের ড্রাইভারের সাথে গিয়ে পুরো গ্রামটা ঘুরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি খুব ভালো কথা বলেছেন। বিনার মুখ দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, এবার গ্রামে ঘুরে মুডটা ঠিক করতে হবে। এরপর আরতি দেবী সেখান থেকে চলে যায় এবং সে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে। আরে ডাইনা, তোর শাশুড়ি তো খুব ইন্টারেস্টিং মানুষ, তার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমার শাশুড়ি মা এখনকার জেনারেশনের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলে, তার চিন্তা ভাবনা অনেক ভালো। এভাবেই ডাইনা এবং সোনালি একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। অপরদিকে ডাইনার শাশুড়ি আরতি দেবী গ্রামের নদীর ধারে এক মেয়েকে দুঃখী হয়ে বসে থাকতে দেখে তার কাছে যায়। আরে কে তুমি, আর এখানে বসে কান্নাকাটি করছো কেন? আমার নাম মিলি, আমার ভাগ্য খুব খারাপ, আমার আর বেঁচে থাকতে মন চায় না, কার জন্য বাঁচবো, আমার কেউ নেই। নিজের জন্য বাঁচো, জীবনে অন্য কারোর কাছ থেকে আশা করার থেকে নিজে স্বাধীন হয়ে বাঁচা খুব ভালো। নিজের জন্য বাঁচো এই কথাটা বলা খুব সহজ, কিন্তু গ্রামে এরকম হয় না আন্টি। বিয়ের 5 বছর হয়ে গেল, আমাদের বাচ্চা হচ্ছে না। আপনি শহর থেকে এসেছেন, তাই গ্রামের মেয়েদের কষ্ট আপনি বুঝবেন না। আমি বিদেশ থেকে এসেছি তো কি হয়েছে, আমি ছোটবেলা থেকে গ্রামেই মানুষ হয়েছি, 20 বছর পর্যন্ত এখানেই বড় হয়েছি। তুমি আমাকে নিজের দুঃখের ব্যাপারে জানাতে পারো। আন্টি, আমি এই গ্রামেরই বউ, আমার বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার সন্তান হচ্ছে না। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন। এবার আপনি বলুন, বেঁচে থাকার জন্য আমার জীবনে আর কি আছে? এই সামান্য একটা কারণের জন্য তুমি প্রাণ দিতে চাইছো? আন্টি, এটা আপনার ছোট কারণ বলে মনে হচ্ছে? মিলি, আমার কথা মন দিয়ে শোনো, সমস্যায় হাসতে পারা মানুষই সংগ্রামকে মেনে নিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে। এই সমস্ত কথা শুধু বইয়েতেই ভালো লাগে আন্টি, এই সমস্ত কথাবার্তা সাধারণ গ্রামের মানুষের জীবনের জন্য কোনো কাজের নয়। মিলি এই সমস্ত কথা বলছিল, এমন সময় তার শাশুড়ি প্রচন্ড রাগী অবস্থায় সেখানে আসে। আরে ও মিলি, নদীর ধারে বসে কি করছো? বাড়ির সব কাজ পড়ে আছে আর তুমি মহারানীর মতো বসে গল্প করছো? একটা বাচ্চা তো জন্ম দিতে পারোনি, এখন বাড়ির কাজও ঠিকঠাক করতে পারছো না। এবার তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করতে হবে দেখছি। এই তো মা, আমি এখনই আসছি। মিলির শাশুড়ি সেখান থেকে চলে গেলে আরতি দেবী তাকে বলে, এবার আমি সবকিছু বুঝতে পেরে গেছি, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। আচ্ছা মিলি, তুমি একটা কাজ করতে পারো তো, অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা নিয়ে এসে তাকে তোমাদের নাম দাও। আমি এই বিষয়ে অনেক ভেবেছি আন্টি, আমার স্বামীও রাজি ছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই রাজি হচ্ছে না, তারা শুধু তাদের নিজের রক্তের বাচ্চা চায়। তবে এতে ভুলও কিছু নেই, সব বাবা মাই চায় তাদের উত্তরাধিকার যেন তাদের নিজের রক্তের হোক, কিন্তু এতে তো তোমার কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে আন্টি, এবার আমি যাই, দেরি হয়ে গেলে শাশুড়ি মা আবার কথা শোনাবে। এরপর মিলি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আরতি দেবী তার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে দেখে সোনালির স্বামী সূর্য সোফায় বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। আরে আন্টি, আপনি চলে এসেছেন, গ্রামে ঘুরে কেমন লাগলো? আমার তো অনেক ভালো লেগেছে, কত বছর পর এরকম গ্রাম ঘুরে দেখলাম। আচ্ছা বাবা সূর্য, তুমি ছুটিতে এসেও অফিসের কাজে বসে পড়েছো কেন? আরে না না আন্টি, আমি অফিসের কাজ করছি না, আসলে আমি একটি অনাথ আশ্রমে টাকা পাঠাচ্ছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, খুব ভালো কাজ করছো। প্রত্যেক মাসে 100 থেকে 200 টাকা অনাথ আশ্রমে পাঠানো উচিত। 100 টাকায় আজকাল কি হয় আন্টি, আমি প্রতি মাসে 20,000 টাকা পাঠাই। 20,000 টাকা? আরে সূর্য, তুমি পাগল হয়ে গেছো। লোকেরা বিদেশে গিয়ে টাকা ইনকাম করে যাতে ভারতে ফিরে এসে টাকার অভাব না থাকে, কিন্তু তুমি তো সব টাকা উড়িয়ে দিচ্ছ। আর তুমি জানো, ইন্ডিয়াতে অনেক লোকের বেতন 20,000 টাকারও কম। হ্যাঁ আন্টি, সব জানি, কিন্তু অনাথ আশ্রমের বাচ্চারাও তো আমাদের দায়িত্ব। সবাই যদি শুধু নিজের কথা ভাবে তাহলে তাদেরকে কে দেখবে?
তবে যাই হোক, এত টাকা তাদের পেছনে নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। এভাবেই গল্প করতে করতে সেই দিনটা কেটে যায়। পরের দিন বিকালে সূর্য এবং আরতি দেবী একসঙ্গে বসে চা খাচ্ছিল। আরতি দেবী একটি খবরের কাগজ হাতে নিয়ে বলে, আরে আরে, এটা কি খবর? দেশে অনাথ আশ্রমের নামে ব্যবসা চলছে, তাদেরকে এক পয়সাও দেওয়া উচিত নয়। আন্টি, আমি আজকে নিউজপেপার পড়েছি, কিন্তু এই খবরটা তো কোথাও দেখতে পাইনি। কিন্তু আমি খবরের কাগজটাতে স্পষ্ট লেখা আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা আন্টি, আজ আপনার কোনো কাজ আছে? বেড়াতে এসে কেউ আবার কাজ করে? চলো, আমি এখনই কবিতাকে ডেকে আনি, তাকেও নিয়ে যাব, দুজনে একসঙ্গে ঘুরে বেড়াবো। এরপর সূর্য কবিতা এবং আরতি দেবীকে সঙ্গে নিয়ে কারে করে বেরিয়ে পড়ে। বেশ কিছু সময় পর্যন্ত গাড়ি চালানোর পর সূর্য একটি বিল্ডিং এর সামনে এসে গাড়ি থামায়। বাবা সূর্য, তুমি তো আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে বলেছিলে, তাহলে এই স্কুলের সামনে এসে দাঁড়ালে কেন? এটা স্কুল নয়, এটি একটি অনাথ আশ্রম। আশ্রমের ভেতরে আসুন, আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে। আরতি এবং কবিতা অনাথ আশ্রমের ভেতরে যেতেই তারা অবাক হয়ে অনাথ বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে। বাচ্চাগুলোর অবস্থা দেখে আরতি এবং কবিতার চোখে জল চলে আসে। তারা খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় যে অনাথ আশ্রমে বাচ্চাগুলো কত কষ্ট করে মানুষ হচ্ছে। আরে সূর্য, এই বাচ্চারা তো খুব খারাপ অবস্থায় আছে, তাদের পরনে ভালো জামা কাপড়ও নেই, তাছাড়া দেখে মনে হচ্ছে তারা যথেষ্ট খাবারও পাচ্ছে না। তুমি ঠিকই বলেছ সূর্য, আমি তো ভেবেছিলাম অনাথ আশ্রম শুধু ব্যবসা করার জন্যই খোলা হয়েছে, ধনী লোকদের কাছ থেকে টাকা লুট করে তারা মজা করছে, কিন্তু আসল সত্যি তো অন্য কিছু। হ্যাঁ আন্টি, তাদের 3 বেলা ভালো করে খাবার জোটে না, তাই তো আমরা তাদেরকে একটি ভালো জীবন দেওয়ার চেষ্টা করছি। আমার বেতন থেকে কিছু অংশ তাদের লালন পালনের জন্য দান করে দিই। আরতি দেবী কথা বলছিল, এমন সময় তার চোখে পড়ে তার বিদেশি বৌমার ডায়নার উপরে। আরে, এটা তো আমার বিদেশি বউ মনে হচ্ছে, ডায়না। আরে মম, আপনি এখানে কি করছেন? প্রথমে তুমি বলো, তুমি আমাকে না জানিয়ে এখানে কি করতে এসেছো? আরে আন্টি, আপনি জানেন না, ডাইনাই আমাকে এনজিওর ব্যাপারে সমস্ত কিছু জানিয়েছিল, যাতে আমি তাদের সাহায্য করতে পারি। সে তো অনেক বছর থেকে এই অনাথ আশ্রমে দান করে আসছে। আরে বাহ ডায়না, তুমি খুব ভালো কাজ করছো। এই বাচ্চারা যদি ভালো বাড়ি পেয়ে যায়, তাহলে তাদের জীবন সার্থক হয়ে যাবে। আরতি দেবী এই বলে কিছু চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। তোমরা এখনই আমার সঙ্গে চলো, আমরা মিলির বাড়িতে যাব। কিন্তু মা, এই মিলিটা আবার কে? তোমরা আমার সাথে চলো, সবকিছু জানতে পেরে যাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আরতি দেবী সকলকে নিয়ে মিলির শ্বশুর বাড়িতে পৌঁছায় এবং তার শ্বশুরকে একটি বাচ্চা দত্তক নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। না, এটা আমি কোনোভাবেই মানব না। বেশি বাড়াবাড়ি করলে মিলিকে বাড়ি থেকে বার করে দেব। আমাদের অন্য কারোর বাচ্চা দরকার নেই, আমাদের নিজের রক্তের সন্তান চাই। দাদা, বাচ্চারা তো ভগবানের রূপ, যদি আপনার কারণে কারো ভালো জীবন হয়, তাহলে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? হ্যাঁ, আর রক্তের কথা বলছেন, গত বছর যখন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তো আপনার বাড়ির চাকরি রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছিল। আর এখন আপনি কিভাবে রক্তকে নিজের আর পরের করতে পারেন, একটু ভালো করে ভেবে দেখুন। এভাবে কিছুক্ষণ বোঝানোতে মিলির শ্বশুর শাশুড়ি বাচ্চা দত্তক নিতে রাজি হয়ে যায়। সত্যি কথা বলতে আমরা মিলিকে খুব ভালোবাসি, কিন্তু সে এখনো আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাতে পারেনি। এই কারণেই আমরা তাকে ভালো মন্দ কথা শুনিয়ে আসছি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা খুব দেরি করে ফেলেছি। যদি আগে থেকেই অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা নিয়ে আসতাম, তাহলে এখন আমাদের পরিবার হাসি খুশিতে ভরে যেত। মিলি বৌদির সমস্যার তো সমাধান হয়ে গেল, কিন্তু আমার কি হবে? আমি বুঝতে পেরেছি সোনালি, যে তুমিও বাচ্চা নেওয়ার সমস্যায় ভুগছো। আরে, এটাই তো ভগবানের ইশারা যে আমরা কিছু ভালো কাজ করি। সোনালি, তুমিও একটি বাচ্চা দত্তক নিয়ে নাও। এটা আপনি খুব ভালো কথা বলেছেন আরতি। ছোট বাচ্চারা তো কাদামাটির মতো, আমরা তাদেরকে যেমন ভাবে গড়বো তারা তেমনই তৈরি হবে। তখন নিজের রক্ত আর পরের রক্তের কোনো পার্থক্য থাকবে না। কিছুদিন পরে সেই অনাথ আশ্রম থেকে মিলি এবং সোনালি একটি করে বাচ্চা দত্তক নিয়ে নেয় এবং তাদের পরিবারের সকলে আনন্দের সাথে বাচ্চাগুলোকে গ্রহণ করে। এভাবেই তাদের সমস্যার সমাধান হয়ে যায় এবং তারা হাসি খুশিতে নিজেদের বাকি জীবন কাটতে থাকে।
বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।